বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ তারেক হায়দার, সহকারী শিক্ষক, আল্লাহ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পাঠ পরিচয় দিচ্ছি। নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ থেকে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আজকের পাঠ হচ্ছে আমাদের ভাষা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে তোমরা ইচ্ছা করলে দেখতে পাবে। আর তোমরা এই ক্লাস পর্যবেক্ষণের সময় অবশ্যই তোমাদের পাঠ্য বই সাথে রাখবে। পাঠ্য বই থাকলে পাঠ গ্রহণ করতে, পাঠ বুঝতে এবং পাঠ কার্যকরীভাবে শিখতে তোমাদের কাজে লাগবে। পাঠ্য বই পাঠ সহায়ক। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের পাঠ হচ্ছে ভাষা। প্রথমে আমরা দেখব, শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ভাষার যে বিষয়টা দেখব, ভাষা সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই মনোযোগ দিবে। ভাষার সংজ্ঞা। ভাষা কি? ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। আমরা কথা বলার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আকার ইঙ্গিতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমেও আমরা ভাষা প্রকাশ করতে পারি। যার কারণে সাধারণত ভাষা প্রকাশের উপায় হচ্ছে দুটা। একটা হচ্ছে কথ্যভাবে, আর একটা হচ্ছে ইঙ্গিত, যেটাকে তোমার সাংকেতিক ভাষা বলা হয়ে থাকে। সাংকেতিক ভাষা বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞাতে যদি যাই, তাহলে সেটা হচ্ছে, দেখো, আমরা আমাদের কণ্ঠধ্বনির মাধ্যমে আমরা আমাদের বাকযন্ত্র ব্যবহারের মাধ্যমে যে অর্থবোধক ধ্বনি আমরা প্রকাশ করে থাকি, এবং আমরা ব্যক্তি যা প্রকাশ করি, যার নিকট প্রকাশ করি, সে যখন বুঝতে পারে, তখন সেটাই হচ্ছে ভাষা। অর্থাৎ বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্য মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয়ে থাকে ভাষা। শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাষা কি এটা বুঝলাম। ভাষা আমরা যখন একে অন্যের সাথে আমাদের মনোভাব বিনিময় করতে যাই, বা আমাদের কোনো মনের কথা প্রকাশ করতে যাই, বা অন্য যে কোনো ভাব বা ইচ্ছা আমরা প্রকাশ করি, সেটা আমরা সাধারণত ভাষার মাধ্যমে করে থাকি। ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনে। ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে শিক্ষার্থীবৃন্দ, ভাষা ভাষার মধ্যে পার্থক্য বা তফাৎ আছে। ভাষা আমরা দেখতে পাই, যেমন আমাদের ভাষা বাংলা, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। আমাদের আবার পাশে রাষ্ট্র ভারত, ভারতের ভাষা আছে হিন্দি। পাশের রাষ্ট্র মায়ানমারের ভাষা হচ্ছে বার্মিজ। এই যে পার্থক্য, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ একইভাবে একই উপায়ে ভাষা এক মনের ভাব প্রকাশ করে না। এই জন্য ভাষার পার্থক্য হয়ে থাকে। ভাষার পার্থক্য, এই পার্থক্যটা হলো স্থান কাল ভেদে এবং অঞ্চল ভেদে। যেমন পৃথিবীতে অনেক অঞ্চল আছে, যে অঞ্চলের ভাষা প্রায় একই, কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র আছে, অনেকগুলো রাষ্ট্রের ভাষা। যেমন অনেকগুলো আরব দেশেই আরব ভাষা প্রচলিত আছে। আবার আমাদের বাংলাদেশে আমাদের বাংলা ভাষা, ভারতের কিছু অংশ আছে, পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্যে, সেখানে বাংলা ভাষা আছে।
আবার তার পাশে অন্য রাজ্য আছে, সেখানে মারাঠি ভাষা আছে, গুজরাটি ভাষা আছে, অন্যান্য অনেক রকম ভাষা থাকতে পারে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে থাকে। দেশ কাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে থাকে। যেমন এশিয়া মহাদেশের ভাষাগুলো এক ধরনের আমরা দেখতে পাই, আফ্রিকা মহাদেশের ভাষা এক ধরনের আমরা দেখতে পাই, ইউরোপ মহাদেশের ভাষা এক ধরনের। অর্থাৎ নানান দেশ, পৃথিবীতে যত দেশ আছে, যত জাতি আছে, তত রকম ভাষাও আছে। ভাষাবিদরা মনে করে থাকেন পৃথিবীতে এরকম প্রায় ৩,৫০০-এর মতো ভাষা আছে। আমরা সেটা পরে আমরা ভাষা সেটা নিয়ে আলোচনা করব। তো এই যে দেশকাল পরিবেশের পার্থক্য পরিবর্তন ঘটে থাকে, প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্য সৃষ্টি করে থাকে। যে সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র। এই জন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠ্য বই যদি সাথে রাখি, পাঠ্য বইতে আমরা লক্ষ্য করলেই, পাঠ্য বই দেখলেই আমরা এই বিষয়টা বা এই বিষয়গুলো দেখব। শিক্ষার্থী মনে রাখতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ভাষা ব্যবহার করি, 1000 বছর আগেকার মানুষ কিন্তু এইরকম ভাষা ব্যবহার করতো না। আগের দিনের মানুষের ভাষার সাথে আমাদের বর্তমান ভাষার একটা পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক শব্দের পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হচ্ছে, অনেক ভাষার ব্যবহার, বচনভঙ্গি অনেক কিছুই পরিবর্তন হয়। এই জন্য ভাষার পার্থক্য লক্ষ্য করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখব অনেকগুলো ভাষায় মানুষ কথা বলে। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার চেয়েও অনেক বেশি আছে মানুষের ভাষা। যেমন ভারতে যতগুলো প্রদেশ আছে, প্রত্যেকটা প্রদেশের নিজস্ব ভাষা আছে, প্রত্যেকটা প্রদেশের নিজস্ব ভাষা আছে। তাই ভাষা সংখ্যা অনেক। পৃথিবীতে ভাষা বিজ্ঞানীদের মতো পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে আমাদের বাংলা হচ্ছে অন্যতম প্রধান একটি ভাষা। বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা যারা কথা বলে এরা আমাদের অবস্থান হচ্ছে প্রায় চতুর্থ। আমাদের অধিবাসীদের মাতৃভাষা হচ্ছে, এই বাংলাদেশের অধিবাসীদের ভাষা হচ্ছে বাংলা। এছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অনেক বাঙালি বসবাস করে, যুক্তরাজ্যে অনেক বাঙালি বসবাস করে, এবং তারা তাদের মাতৃভাষা বাংলায় তাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে। বাংলা ভাষায় তারা কথা বলে থাকে, বাংলা ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। এই বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 30 কোটি। তাই 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা ভাষা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের বাংলা ভাষার দিকে, বাংলা ভাষার প্রকার, বাংলা ভাষার প্রকার, আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। আমাদের এই বাংলা ভাষার প্রকাশের রকম ভিন্ন ভিন্ন। বাংলা ভাষা সাধারণত আমরা যে লেখ্য ভাষা, সাধারণত আমরা লেখ্য 2 রকম ভাষা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত ভাষা। আমরা এই 2 ভাষা সাধারণত আমরা লেখার কাজে বা কথা বলার কাজে, বক্তৃতার কাজে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই 2টা ভাষা ব্যবহার করি। এর বাইরে অঞ্চল ভিত্তিক, বাংলাদেশের অঞ্চল ভিত্তিক আরেকটা ভাষা প্রচলিত আছে, সেটাকে বলা হয়ে থাকে কথ্য ভাষা। সেটা হচ্ছে আমাদের কথ্য ভাষা। যেমন নোয়াখালীর মানুষ কথা বলার সময় একভাবে কথা বলে, আবার চট্টগ্রাম অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, সিলেটের মানুষ একভাবে কথা বলে। এই দিক থেকে আমরা আমাদের বাংলা ভাষার মধ্যে 3 রকম ভাষার
তো দেখতে পাই। একটা হচ্ছে সাধু রীতি, একটা হচ্ছে চলিত রীতি, আর একটা হচ্ছে কথ্য রীতি। তা আমরা লেখার কাজে লিখার সময় আমরা সাধারণত দুইটা রীতি ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। তা আমরা মনে রাখতে হবে আমরা সাধারণত এই সাধু চলিত ভাষার বর্তমানে আমাদের দেশে এই সাধু চলিত ভাষার বাইরেও একটা ভাষা প্রচলিত আছে, যেটা সাধু চলিত ভাষার মিশ্রণ। যেটা সাধু চলিত ভাষার মিশ্রণ, এই ভাষাটাকে আমরা কথ্য ভাষা বলতে পারি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয় বিশ্লেষণ ব্যবহৃত ভাষাই হচ্ছে আদর্শ চলিত ভাষা। মূলত চলিত ভাষা হচ্ছে আমাদের যে মিশ্র ভাষা, চলিত ভাষাটা হচ্ছে মিশ্র ভাষা। তো বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌলিক বা কথ্য এবং লৌকিক এই দুটি রূপ দেখা যায়। প্রত্যেক ভাষার মধ্যে মৌলিক রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ। একটি চলিত কথ্য রীতি, অপরটি হচ্ছে আবার আবার একাধিক রীতি রয়েছে মৌখিক রূপে। ভাষার মৌখিক রূপে একাধিক রীতি রয়েছে, একটা হচ্ছে চলিত রীতি আর একটি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৌকিক বা লেখ্য রূপে রয়েছে দুটি রীতি, একটি হচ্ছে চলিত রীতি, একটি হচ্ছে সাধু রীতি। আমরা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবো এবং আমার বক্তব্য শোনার পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রতি খেয়াল রাখলে অবশ্যই তোমরা উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আমাদের যে বাংলা ভাষার প্রকারভেদের আমরা তোমাদেরকে একটা পিরামিড চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা ভাষা লৈখিক আর মৌখিক দুইটা রূপ দেখছি, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। এই লৌকিক এবং মৌখিক এই ভাষার এটা আমরা এটাকে তিন ভাবে আমরা দেখি, তিন ভাবে আমাদের সামনে আমাদের এই বাংলা ভাষাটা আছে। একটা হচ্ছে সাধু ভাষা, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত সাধু ভাষাটা হচ্ছে কি সর্বজন স্বীকৃত লিখ্যরূপ, সর্বজন স্বীকৃত লিখ্যরূপ। বাংলাদেশের বিভিন্ন বাংলা পত্রপত্রিকা আছে, তোমরা জানো কিছু পত্রিকা আছে যে পত্রিকাগুলোতে সাধুরূপ ব্যবহার করা হয়, যেমন ইত্তেফাক। আমরা ইত্তেফাক পত্রিকাতে গেলে সেখানে সে দেখলেই দেখবে সাধুরূপ ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আছে চলিত ভাষা, এটা সর্বজন স্বীকৃত লেখ্য এবং মৌখিক। চলিত ভাষা এটা সর্বজন স্বীকৃত লেখ্য এবং মৌখিক। কারণ এই সাধু ভাষা অনর্গল কথা বলা যায় না, সাধু ভাষা বক্তব্য দেওয়ার উপযোগী নয়। সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, সাধু ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের কারণে সাধু ভাষাকে তুমি একেবারে এই চলিত রূপে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বক্তৃতা দেওয়ার উপযোগী করে এই ভাষাকে ব্যবহার করা যায় না। এর বাইরে আছে আঞ্চলিক ভাষা, যেটা সিলেট অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, নোয়াখালী অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, বরিশাল অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, তারপরে কুমিল্লা অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, রাজশাহী অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, আমাদের রংপুর অঞ্চলের মানুষ একভাবে কথা বলে। এটাকে আমরা এটা হচ্ছে বাংলা ভাষার, এগুলো হচ্ছে বাংলা ভাষার উপভাষা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষার রূপ লৌকিক রূপ এবং মৌখিক রূপ, সাধু, চলিত এবং আঞ্চলিক রূপ। তো সাধু হচ্ছে সর্বজন স্বীকৃত, শুধুমাত্র লিখ্য রূপে ব্যবহার উপযোগী। আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস, বিভিন্ন রচনা আমরা যদি দেখি,
কেউ কেউ আমাদের স্বনামধন্য লেখক, আমাদের শ্রদ্ধাভাজন লেখক যারা আছেন বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা সবাই, তাদের মধ্যে অনেকেই তাদের লেখা, তাদের রচনায় তারা সাধু ভাষা ব্যবহার করেছেন। আবার এই চরিত তোমরা জেনে রাখো, আমাদের এই বাংলা ভাষায় এই চলিত রূপটা যিনি প্রবর্তন করেছেন তিনি হলেন প্রমথ চৌধুরী। তিনি হচ্ছে প্রমথ চৌধুরী, তিনি এই চলিত রূপের প্রবর্তক। এরপরে আঞ্চলিক ভাষার কথা, আমরা যেমন নোয়াখালী অঞ্চলের মানুষ, যেমন আমি কি বলি আইন, আমি কি বলি আইন, বা চট্টগ্রাম অঞ্চলের মানুষ তারা আই বলে, আবার মনে করো কুমিল্লা অঞ্চলের মানুষ তারা আমি বলে। এইরকম পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেখানে সাধু এবং চলিত যেই পার্থক্যের কথা বলেছি, এখন আমরা এটাকে একেবারে রূপটা লিখিতভাবে উপস্থাপন করছি। আমি সাধু এবং চলিত লিখিত রূপটা উপস্থাপন করছি। সাধু রীতি লক্ষ্য করো, পরদিন পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক লিস্ট অনুসারে আমরা দেখতে পাই, আমরা একটু লক্ষ্য করি, আমরা পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা ৮টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। তাহলে এটা হচ্ছে সাধু রূপ। আর চলিত রূপ, চলিত রূপ বা চলিত রীতি,
পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়লো, পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়লো। পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়লো, তারই মধ্য দিয়ে রাস্তা। তাহলে আমরা দুইটা উদাহরণ এখানে দেখলাম। সাধুরীতি: পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। চলিত রীতি: পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মস মস করে শুকনো 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 বাঁশ ও বাঁশের শুকনো বাঁশ ও বাঁশের কোষা জুতার নিচে ভেঙে যেতে লাগলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্য, যেমন এখানে আমি দুই একটা জিনিস তোমাদেরকে দেখাই। সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে তাহারা, এটা সর্বনাম পদ। তাহারা তাহারা পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। এই এখানে কিন্তু যদি চলিত ভাষা হতো তাহলে এখানে পূর্বে শুধু পূর্বে হতো, তারা হতো, হইলেন হলে হলেন হতো। চলিত রীতি: পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়লো, তারই মধ্যে দিয়ে রাস্তা। মাস মাস করে শুকনো বাঁশ ও বাঁশের পোষা জুতার নিচে ভেঙে যেতে লাগলো। তাইলে পুল পার হয়ে সামনেই একটা বাঁশ বাগান পড়িল, তাহারই মাঝ দিয়ে রাস্তা। মস মস করে শুকনো বাঁশ ও বাঁশের পোষা জুতার নিচে ভাঙিয়া যাইতে লাগিল। আমরা এই দুইটা উদাহরণ নিলাম। উপরেরটা হলো কাজী ইমদাদুল হক মিলন, আমি দুঃখিত, কাজী ইমদাদুল হকের লেখা। আর নিচে যে চলিত রীতি, এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে আমি যে আগেই বলেছি, আমাদের বাংলা সাহিত্যের অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গ, সাহিত্যিক বৃন্দ, তারা কেউ সাধু ভাষায় তাদের রচনা করেছেন, কেউ চলিত ভাষায় তাদের রচনা করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের মনোযোগ দিয়ে আমাদের এই বাংলা ব্যাকরণ বই আমাদের পড়তে হবে। তা না হলে আমরা আমাদের নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় আমরা দক্ষ হতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, তো আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিলাম, তোমরা যদি মনোযোগ সহকারে গ্রহণ করে থাকো, তাহলে নিশ্চয়ই ভাষার সংজ্ঞা, ভাষার পার্থক্য, বাংলা ভাষার প্রকারভেদ, ভাষার ভিন্নতা, এরপরে আমরা যে সাধু চলিত ভাষার উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা নিশ্চয়ই এগুলা
ভালোভাবে বুঝতে পারবে, জানবে এবং শিখতে পারবে। এই আজকের ক্লাসে সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুখে থেকো। ধন্যবাদ সবাইকে।